প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কুমিল্লা মডার্ন হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তো এখানে শুরুতেই বর ও ওজনের সম্পর্ক। তাহলে আমরা প্রথম ক্লাসে জানছিলাম যে বর কি। বর হচ্ছে কোনো একটি বস্তুর মোট পদার্থের পরিমাণকে বলা হয় বর। তাহলে কোন একটি বস্তুর মধ্যে মোট অন্তর্নিহিত পদার্থের পরিমাণটা হচ্ছে তার ভর। আর ওজনটা কি? ওজনটা হচ্ছে পৃথিবী তার কেন্দ্র বরাবর যে বল দ্বারা আকর্ষণ করে কোনো বস্তুকে, তাকে বলা হয় ওই বস্তুর ওজন। তাহলে আমরা জানি যে বর, এই কথাটা আসছে ইংরেজি মাস থেকে, MASS, মাস অর্থ বল। এজন্য বরকে কি এম দ্বারা প্রকাশ করা হয়। তারপরে ওজন, ওজন ইংরেজি ওয়েট থেকে আসছে, WEIGHT, ওয়েট। ওয়েট থেকে আসছে, সেজন্য এটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আর বরের একক, আমরা জানি যে বরের একক হচ্ছে কেজি, ইংলিশে এটাকে কিলোগ্রাম, কেজি। আমরা জানি ওজনের একক, ওজনের একক নিউটন। বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে ওজনের একক হচ্ছে নিউটন, এখানে ডব্লিউ দ্বারা এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই বর আর ওজনের মধ্যে সম্পর্কটা কি? বর ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু জি। কোন একটা বস্তুর বর, কোন একটা বস্তুর বর এম সমান সমান ডব্লিউ ডিভাইডেড বাই জি। কোন একটা বস্তুর ওজন দেওয়া থাকলে ওজনকে যদি আমরা ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ দ্বারা ভাগ করি, অভিকর্ষজ ত্বরণ দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা ওই স্থানে বস্তুটার বর পেয়ে যাব। আবার আমরা যদি ওজন নির্ণয় করতে যাই, কোন একটা স্থানে একটা বস্তুর ওজন নির্ণয় করতে যাই, তাহলে এটার সূত্র হবে m ইনটু জি। মানে হবে কি বর ইনটু অভিকর্ষজ ত্বরণ, বর ইনটু অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যখন বর নির্ণয় করব, তখন আমরা ওজনকে, কোন বস্তুর ওজনকে আমরা অভিকর্ষজ ত্বরণ দ্বারা ভাগ করব। আর যদি আমরা ওজন নির্ণয় করতে চাই, তাহলে আমরা বরকে অভিকর্ষজ ত্বরণ দ্বারা গুণ করব। এই হচ্ছে বর ও ওজনের সম্পর্ক। যদি বর দেওয়া থাকে, আমরা এটা থেকে ওজন বের করতে পারবো কিভাবে? বর দেওয়া থাকলে আমরা অভিকর্ষজ ত্বরণ দ্বারা গুণ করলে ওজন বেরিয়ে যাবে। আবার আমাদের যদি ওজন দেওয়া থাকে, আমাদেরকে বর বের করতে বলে, তাহলে আমরা ওজনকে অভিকর্ষজ ত্বরণ দ্বারা ভাগ করব। আচ্ছা, আমরা এই ধরনের একটা অঙ্ক দেখি, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখি যে কোন বস্তুর ওজন মেরুতে, কোন বস্তুর ওজন মেরুতে 983, সহজ একটা কিছু ধরি আমরা, কোন বস্তুর ওজন মেরুতে 983 নিউটন হলে ভর কত? ভর কত? তাহলে এখানে কি দেওয়া আছে? ওজন দেওয়া আছে, তাহলে ডব্লিউ দেওয়া আছে। তাহলে ডব্লিউ কত? 983 নিউটন। তাহলে আমাদেরকে বলছে ভর বের করার জন্য। তাহলে এই মেরুতে অভিকর্ষজ ত্বরণ কত? মেরুতে অভিকর্ষজ ত্বরণ আমরা জানি 9.83 মিটার পার সেকেন্ড। এটাকে আমরা নিউটন এভাবে লিখতে পারি, নিউটন। তাহলে আমরা জানি বরের সূত্রটা কি? বর m ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই জি। তাহলে এখানে ডব্লিউ হচ্ছে 983 আর আমাদের জি হচ্ছে 9.83। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কত আসবে? 983 গুণ 10। তাহলে এখানে আমাদের এটার জন্য আমরা পাচ্ছি 10 কেজি। তাহলে আমরা এই বস্তুটার বর পাচ্ছি 10 কেজি। তাহলে কোন বস্তুর আমাদের এখানে কি দেওয়া ছিল? ওজন দেওয়া ছিল। আমরা এটা থেকে কি বের করছি? বর বের করছি। তাহলে তদ্রূপ ভাবে যে কোনো একটা বস্তুর যদি বর দেওয়া থাকে, যেমন কোন বস্তুর বর, মনে করে বললো কোন বস্তুর বর, কোন বস্তুর বর কোন
বস্তুর বল ক্রান্তীয় অঞ্চলে ধর আমরা বললাম যে 900, যেহেতু ক্রান্তীয় অঞ্চলে আমরা জানি অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.79, তাহলে আমরা বললাম 997, কোন বস্তুর ভর ক্রান্তীয় অঞ্চলে 997, আমরা বললাম যে কেজি। কেজি হলে এর ওজন কত? এর ওজন কত? তাহলে আচ্ছা সহজ একটা ধরি, আমরা 10 কেজি বললাম, 10 কেজি হলে এর ওজন কত? তাহলে আমরা ওজনের সূত্র জানি W = কি mg। এখানে এটা কি দেওয়া আছে? এটা কিন্তু m এর মান দেওয়া আছে, তাহলে m হচ্ছে 10 কেজি। আর আমরা বলছি যে ক্রান্তীয় অঞ্চলে, তাহলে তোমাদেরকে প্রথম ক্লাসে কিন্তু আমরা 5-6টা জি এর মান, কি জি এর মান 5-6টা বলছিলাম, মেরু অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, চাঁদে, আবার পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত। তো আমাদের এখানে বলছে ক্রান্তীয় অঞ্চলে, আমরা জানি ক্রান্তীয় অঞ্চলে হচ্ছে জি এর মান হচ্ছে 9.79। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে আমরা পাবো 97.9, এটা হচ্ছে কি নিউটন। তাহলে ওই বস্তুর আমরা ওজন পেয়ে গেলাম। তাহলে আমরা কোন একটা বস্তুর যদি ভর দেওয়া থাকে আমরা ওজন বের করতে পারবো, আবার ওজন দেওয়া থাকলে ভর বের করতে পারবো, যদি আমরা অভিকর্ষজ ত্বরণটা জানা থাকে। এই হচ্ছে আমাদের ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ ও বস্তুর ওজন। আমরা প্রথম ক্লাসে একটা সমীকরণ বের করেছিলাম, G = হচ্ছে Gm/r², আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে যে কোনো একটা বস্তুর দূরত্ব। তাহলে খেয়াল করো, পৃথিবীটা কিন্তু এরকম চাপা, সর্বত্র কিন্তু কমলা লেবুর মতো এরকম সম্পূর্ণ গোল নয়, ফুটবলের মতো সম্পূর্ণ গোল নয়। তাহলে এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, তাহলে বিষুবীয় অঞ্চলে যেহেতু রেডিয়াসটা অনেক বেশি, এটা বেশি, আবার আমরা বলছিলাম যে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে বিষুবীয় অঞ্চলে যেহেতু দূরত্বটা বেশি, তাহলে অভিকর্ষজ ত্বরণটা কম হবে, আর অভিকর্ষজ ত্বরণটা যদি কম হয় তাহলে বস্তুর ওজনও কি হবে? বস্তুর ওজন হচ্ছে কম হবে। তাহলে বিষুবীয় অঞ্চলে কোন একটা বস্তুর ওজন কম হয়, আস্তে আস্তে যদি বিষুবীয় অঞ্চল থেকে ওই বস্তুটা মেরু অঞ্চলের দিকে যেতে থাকে তাহলে ওই বস্তুটার ওজন আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে পৃথিবীর আকৃতির জন্য, এরকম আকৃতির জন্য কি হয়? বস্তুর ওজনের তারতম্য ঘটে। যেমন এখানে আমরা দেখলাম যে কোন একটা বস্তু যদি বিষুবীয় অঞ্চল থেকে সে মেরু অঞ্চলের দিকে যেতে থাকে তার ওজন বাড়তে থাকবে। যদি বিপরীতক্রমে হয়, বস্তু যদি মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে তাহলে তার ওজন কমতে থাকবে। আবার আমরা জানি যে পৃথিবীর আহ্নিক গতির জন্য, যেহেতু পৃথিবী 24 ঘন্টায় একবার সূর্যের চারদিকে ঘুরছে, তাহলে এখানেও কিন্তু তার যেহেতু দূরত্বটা পরিবর্তন হয়, বিষুবীয় অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে, তারপরে মেরু অঞ্চলের দিকে যায়, তাহলে তার ওজনে কিন্তু তারতম্য হয়। ভূপৃষ্ঠের উচ্চতর কোনো স্থানে পাহাড়ের উপরে যদি ওঠা হয় তাহলে অভিকর্ষজ ত্বরণ জি এর মান সেটা কমতে থাকে, আর জি এর মান কমলে আমরা জানি যে বস্তুর ওজনও কমে যায়। আবার যদি নিম্নতর কোথাও যদি যায়, খনির মধ্যে যদি যায়, খনির শ্রমিকরা যখন কাজ করে তাদের ওজন কমতে থাকে, অভিকর্ষজ ত্বরণ কমতে থাকে নিচের দিকে গেলে। আর যদি কোনোদিন এমন সম্ভব হয় যে পৃথিবীর কেন্দ্রে যাওয়া যায় তাহলে কিন্তু বস্তুর ওজন শূন্য হয়ে যাবে, যদিও এটা আজ পর্যন্ত সম্ভব না। তারপরে পৃথিবীর অভ্যন্তরে, যেটা আমি বললাম খনির ভিতরে। আচ্ছা, তারপরে যেটা বলছে লিফটের ব্যাপারটা তোমরা একটু খেয়াল করো। লিফটে যখন তোমরা উঠো, লিফটটা যখন উপরের দিকে উঠে, আমরা জানি যে পৃথিবী আমাদেরকে তার কেন্দ্র বরাবর আমাদেরকে টানছে। তো লিফট যখন আমাদের উপরের দিকে টেনে নিয়ে যায়, আর আমাদের শরীরের যে ওজনটা পৃথিবী যে আমাদেরকে টানছে সেটা তার কেন্দ্র বরাবর, তাহলে দুইটা বিপরীত দিকে হয় না? লিফটে আমাকে লিফট সে উপরের দিকে উঠে যাচ্ছে, সে বল প্রয়োগ করছে উপরের দিকে, আর আমাদের পৃথিবীর কেন্দ্র আমাদেরকে নিচের দিকে টানছে, তাহলে দুইটা দুই ধরনের। তাহলে লিফটের ত্বরণ যদি এ হয়, পৃথিবীর ত্বরণ যদি জি হয়, তাহলে সেক্ষেত্রে দুইটার বিপরীত ক্রিয়ার ফলে এখানে ওজনটা বেড়ে যায়, মনে হয় যে ওজন বেড়ে গেছে। আর লিফট যখন নিচের দিকে নামে আর আমাদের ত্বরণও যখন পৃথিবীও যখন আমাদেরকে কেন্দ্র বরাবর টানে, তাহলে দুইটাই যখন নিচের দিকে টানে, তাহলে তখন হচ্ছে এ মাইনাস জি। এখন এমন যদি সম্ভব হয় যে লিফটের ত্বরণও যদি পৃথিবীর ত্বরণের সমান হয়, তখন বস্তুটাকে ওজনহীন মনে হবে। তখন কি লিফট যখন নিচের দিকে নামে তখন আমাদের পৃথিবীর কেন্দ্র আমাদেরকে নিচের দিকে টানছে, যদি এমন সম্ভব হয় যে লিফটের ত্বরণটা 9.8 হয় আর হচ্ছে পৃথিবীর ত্বরণ 9.8 আমরা জানি, তখন কি হবে? কোনো একটা বস্তুকে ওজনহীন মনে হবে। তাহলে যখন লিফট উপরের দিকে উঠে তখন কি হয়? তখন
হ্যাঁ দুইটা ত্বরণ যোগ হয়ে যায়, হ্যাঁ তখন ত্বরণ কি পরস্পর বিপরীত ত্বরণ, একটা হচ্ছে নিচের দিকে টানছে আর একটা উপরের দিকে টানছে, বিপরীত ত্বরণের কারণে ত্বরণ বেড়ে যায়, ওজন কি মানুষের ওজন বেশি মনে হয়, হঠাৎ করে তোমরা দেখবা যখন লিফটটা উপরের দিকে নিয়ে যায় একদম ভারী ভারী মনে হয়, আবার যখন লিফটটা নিচের দিকে নামতে থাকে তখন কিছুটা হালকা অনুভূত হয়। এখানে মূলত এই কাজটাই হয়। তাহলে তোমরা এই দুইটা জিনিস খেয়াল রাখলেই বুঝতে পারবা লিফটের যে কাজটা হয়। এখন আমরা এই অধ্যায় থেকে কিভাবে অঙ্ক আসে আমরা একটা অঙ্ক দেখি। এখান থেকে প্রায় এরকম ধরনের অঙ্ক আসে। একটা বস্তু পি আর একটা বস্তু কিউ, একটা পি বস্তুর ভর মনে করো 10 কেজি, কিউ বস্তুর ভর মনে করো 20 কেজি, হ্যাঁ তাদের মধ্যবর্তী দূরত্ব মনে করো 10 মিটার। এখন একটা প্রশ্ন এরকম করে যে পি বস্তুর ওজন চাঁদে কত, এরকম প্রশ্ন করতে পারেন। আবার বলতে পারে যে কিউ বস্তুর ওজন মেরুতে কত, আবার বলতে পারে যে বস্তুদ্বয়ের আকর্ষণ বল, বস্তুদ্বয়ের আকর্ষণ বল কত। সেই ক্ষেত্রে আমরা দেখি এই ক নাম্বারের উত্তরটা কি হবে, পি বস্তুর ওজন চাঁদে কত। তাহলে তোমরা লিখবা যে দেওয়া আছে পি বস্তুর ভর, পি বস্তুর ভর এটাকে তোমরা m1 ধরতে পারো, এটা হচ্ছে 10 কেজি। তাহলে পি বস্তুর ভর হচ্ছে 10 কেজি, চাঁদে কত বলছে, হ্যাঁ m1 ধরার দরকার নেই, চাঁদে কত, তাহলে চাঁদে কি চাইছে, ওজন চাইছে। তাহলে চাঁদে তোমরা জানো যে চাঁদে অভিকর্ষজ ত্বরণ, চাঁদে অভিকর্ষজ ত্বরণ g = 1.63 নিউটন। সুতরাং ওজন w হচ্ছে mg, তাহলে m হচ্ছে এখানে 10, g হচ্ছে 1.63 নিউটন। আমরা জানি ওজনের একক নিউটন, তাহলে এটা হবে 16.3 নিউটন। তাহলে এই বস্তুটার চাঁদে ওজন আমরা পাইলাম 16.3 নিউটন। এই ধরনের অঙ্ক খতে তোমাদের যেহেতু এখানে বিজ্ঞানের ক্ষেত্রে 4টা প্রশ্ন থাকে, তাহলে এটা 3 নম্বরের জন্য তোমাদের মেইন সৃজনশীলের গতে বা ঘতে থাকতে পারে, বা খতেও থাকতে পারে, 2 নম্বরের জন্য থাকতে পারে। তারপরে যে প্রশ্নটা বলছে কিউ বস্তুর ওজন মেরুতে কত, এটাও সেম ভাবেই হবে, এটাও এই সূত্র দিয়েই হবে। মেরুতে ওজন, তাহলে ওজনের সূত্র w = mg, তোমরা এভাবে দেওয়া আছে লিখে এভাবে লিখবে, আর মূল জিনিসটা আমি করে দিচ্ছি w = mg। তাহলে m হচ্ছে 20 কেজি, আর বলছে কি মেরুতে কত, তাহলে মেরুতে তোমরা জানো এটা হচ্ছে 9.83, তাহলে এটা হচ্ছে নিউটন। গুণ করলে যত আসে সেটা হবে তোমাদের কি মেরুতে এটার ওজন। এখন বলছে বস্তুদের আকর্ষণ বল কত, আমাদেরকে বলছে F = what, এটা বের করতে। তাহলে F বের করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, সূত্রটা আমরা করব কিভাবে করব, আমরা কিন্তু জানি যে এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার। তো এখানে তোমরা যে সমাধানটা করবা, দেওয়া আছে পি বস্তুর ভর, এটা এমন ধরতে পারো 10 কেজি, কিউ বস্তুর ভর m2 = 20 কেজি, তাদের মধ্যবর্তী দূরত্ব d হচ্ছে 10 মিটার। তারপরে তোমরা নিচে লিখবা সুতরাং পি ও কিউ এর মধ্যকার আকর্ষণ বল F = g * m1 * d²। তাহলে তোমরা g এর মানটা কিন্তু মুখস্থ রাখতে হবে, আমি প্রথম ক্লাসে বলেছিলাম 6.673 × 10⁻11
এখানে প্রথম বস্তুর ভর হচ্ছে 10 কেজি, দ্বিতীয় বস্তুর ভর 20 কেজি, তাদের মধ্যবর্তী দূরত্ব 10 মিটার। আর এখানে এফ বলছে মানে আকর্ষণ বল, বলের একক হচ্ছে নিউটন। তারপরে তোমরা ক্যালকুলেটরে বাকি কাজটা করলে এখানে কত নিউটন সেটা তোমরা খুঁজে বের করতে পারবা। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, খুব সহজ। এখানে আরেক ধরনের অঙ্ক আরেকভাবে আসে, এরকম বলতে পারে যে দুটি বস্তুর দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে। দুটি বস্তুর দূরত্ব যদি 3 গুণ করা হয় আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে। দুটি বস্তুর দূরত্ব যদি 4 গুণ করা হয় আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে, এরকম কিন্তু আসতে পারে। এবং আবার বলতে পারে যে দুটি বস্তুর ভর যদি অর্ধেক করা হয়, দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে। তো এরকম আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। তোমরা সূত্রটার মধ্যে পড়ছিলে F সমান সমান G ইনটু m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখান থেকে অবজেক্টিভ বসে। খেয়াল করো, দুইটা বস্তু পরস্পর থেকে যদি 1 মিটার দূরত্ব থাকে যে আকর্ষণ বল হবে, ধরো দুইটা বস্তু 1 মিটার দূরত্ব থাকলে যে আকর্ষণ বল হবে, এখন যদি আমি 1 মিটার জায়গায় দূরত্ব দ্বিগুণ করে যদি 2 মিটার করি তাহলে আকর্ষণ কি হবে? 1/2 স্কয়ার, তাহলে 1/4। দেখো এখানে যে আকর্ষণ বল ছিল, এখানে আকর্ষণ বল কি 1/4 হয়ে গেছে, 4 ভাগের 1 ভাগ হয়েছে, আকর্ষণ বল কমে যাবে। দুইটা বস্তুর দূরত্ব যদি 3 গুণ করো, হ্যাঁ ধরো 1 মিটার ছিল এটা 3 মিটার করে দিছো, তাহলে দুইটা বস্তুর আকর্ষণ বলটা কি হবে তখন? 1/d স্কয়ার, মানে নিচে তো d স্কয়ার, তাহলে d স্কয়ার হলো 1/9, তাহলে আকর্ষণ বল হয়ে যাবে 1/9। তদ্রূপভাবে দুইটা বস্তুর দূরত্ব যদি তুমি 4 গুণ করো তাহলে আকর্ষণ বল কি হয়ে যাবে? F সমান সমান 1/d স্কয়ার, তাহলে কি হয়ে যাবে? আকর্ষণ বল 16 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তাহলে তদ্রূপভাবে দুইটা বস্তুর দূরত্ব যদি দ্বিগুণ করো আকর্ষণ বল 1/4 হয়ে যাবে। দুইটা বস্তুর দূরত্ব যদি 3 গুণ করো আকর্ষণ বল 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে, 1/9 হয়ে যাবে। দুইটা বস্তুর দূরত্ব যদি 4 গুণ করো আকর্ষণ বল 16 ভাগের 1 ভাগ হয়ে যাবে। কিন্তু এখন এটা অঙ্ক আসলে অঙ্কের মধ্যে তোমাদেরকে দেখাতে হবে। কিভাবে দেখাবো তোমরা দেখো, যদি এরকম থাকে যে এখানে পি একটা বস্তু, এটা ওজন 10 কেজি, কিউ একটা বস্তু, এটার ওজন 20 কেজি, তাদের দূরত্ব মনে করো 5 মিটার। এখন একটা প্রশ্ন এরকম করতে পারে যে দূরত্ব দ্বিগুণ করলে আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা প্রথমে F1টা বের করবা, যেভাবে সূত্র ছিল, সূত্র দিয়ে সবগুলো দেওয়া আছে, দেওয়া আছে যে M1 প্রথম ভরের বস্তু 10 কেজি, কিউ বস্তুর ভর M2 20 কেজি, তাদের মধ্যবর্তী দূরত্ব D = 5 মিটার। তখন তোমরা এখান থেকে একটা আকর্ষণ বল পাবা সবগুলো মান বসানোর পরে। তারপরে F2 দূরত্ব যখন দ্বিগুণ করবা, দূরত্ব দ্বিগুণ করলে এখানে D টা কত বসাবা? এখানে D টা বসাবা 5 মিটার। বাকি সবগুলো যা আছে তা তো বসাইবাই, G এর মান বসাবা, তারপরে 10 কেজি 20 কেজি সবগুলো বসায় এখানে একটা নিউটন পাবা, সামথিং এত নিউটন পাবা। তারপরে দূরত্ব যখন দ্বিগুণ করবা, দূরত্ব দ্বিগুণ করলে কি হয়ে যাবে? 10 মিটার হয়ে যাবে, তাহলে 10 স্কয়ার হবে G, তাহলে বাকি এখানে 10 কেজি 20 কেজি, হ্যাঁ এত নিউটন, এখানে একটা তোমরা এত নিউটন পাবা মানগুলো বসানোর পরে। তারপরে যখন তোমরা এরপরে যে স্টেপটা এখানে আমি করছি, তোমরা যদি F2 কে F1 দ্বারা ভাগ করো তাহলে এখানে F2 এর মানটা এখানে F1 এর মানটা দুইটা মান যদি করো, হ্যাঁ এখানে যে রেজাল্টটা পাবা এটা হবে 1/4। যেহেতু আমরা কি দূরত্ব দ্বিগুণ করছি, দেখবা যে এখানে কাটাকাটি করার পরে 0.25 আসবে, 25 আসবে। সুতরাং তখন তোমরা F2 এখানে 0.25 এর ভাগফল আকারে প্রকাশ করলে লেখা যায় 1/4 F1। তখন তোমরা বলে দিবা যে আকর্ষণ বলটা 1/4 হবে, এটা ফিক্সড একদম। যদি দূরত্ব দ্বিগুণ করে আকর্ষণ বল 1/4 হবে, দূরত্ব যদি 3 গুণ করো আকর্ষণ বল হবে কি 1/9। তো আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।